ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমরা এই ক্লাস শুরু করতে করতে মানে আগের ক্লাস থেকে এই ক্লাসটা আসতে একটা নতুন বছর চলে এলো। অর্থাৎ নতুন বছরে প্রথম রেকর্ডিং করছি আজকে তোমাদের জন্য, এবং তোমাদের জন্য বলতে ক্লার্কশিপ এক্সামের জন্য। তাই এই ক্লাস শুরুর আগে সবাইকে ইংরেজি নববর্ষের জন্য অনেক শুভকামনা রইল। তো এই যে মাসটা চলছে, অনেকেরই রবিবার তো বটেই, শনিবার তো বটেই, বলছে স্যার সোম থেকে শুক্রবারের মধ্যেও পিকনিকে যেতে হচ্ছে, বনভোজন, চড়ুই ভাতি, যে যা বলি না কেন। আসলে শীতের আমেজ বেশ পড়েছে এবং তার সঙ্গে পড়াশোনাও চলছে, একটু হয়তো হালকা রিদিমে চলছে, কিন্তু চলছে। তো এই পর্বগুলো মিটে গেলেই আবার জোর কদমে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS এবং আরও অনেকগুলো পরীক্ষার জন্য জোরদার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা তো সারা বছরই রয়েছি তোমাদের সঙ্গে। তো সবাইকে আরও একবার PWর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এর আগে ইউটিউবে ক্লার্কশিপ বাংলার জন্য প্রতিবেদনের ক্লাস আর অনুবাদের ক্লাস আমরা করেছি। আজকে আর একটা ক্লাস বাকি, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে সারাংশের ক্লাস। তো অল্প একটু সময় তোমাদের থেকে নেব, যাতে তোমরা মোটামুটি একটা ধারণা করতে পারো। এই অল্প সময়ের মধ্যে যেটুকু তোমরা শিখবে সেটাই কাজে লাগবে, কিন্তু নিজের দক্ষতার ধার বাড়াতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ধারাবাহিকভাবে চর্চা করতে হবে। এই ডেসক্রিপটিভ রাইটিং অর্থাৎ রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসিভ, লেটার রাইটিং, কম্প্রিহেনশন টেস্ট, এগুলো কিন্তু শুধু পড়লে হয় না বা কারোর লেখা দেখলে হয় না, নিজেকে অবিরাম চর্চার মধ্যে রাখতে হয়। আত্মবিশ্বাস তৈরি হবে এবং তুমি পরীক্ষায় খুব ভালো লিখতে পারবে। তো এই জন্য আমাদের ব্যাচ আসছে ফিজিক্স বালাতে। আমাদের ক্লার্কশিপ এক্সামকে টার্গেট রেখে জানুয়ারি মাসেই ব্যাচ শুরু হচ্ছে। তোমরা সেখানে এসে প্র্যাকটিস করো। আর আপাতত ইউটিউবে একটা মোটামুটি ধারণা নেওয়ার জন্য এই ক্লাসে সবাইকে স্বাগত। আমরা প্রথমে দেখে নিই যে আজকে আমাদের কি উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে সারাংশ কি, এটা আমরা একটু আলোচনা করব। আর এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা তো করতেই হবে, আর তার সঙ্গে কিভাবে লিখলে আমরা এখান থেকে বাকিদের থেকে বেশি নম্বর তুলে নিতে পারি, সেই বিষয়টা আমরা আলোকপাত করব। তো প্রথমে আমরা দেখব সিলেবাসটা একটু দেখে নেব। সারাংশ করতে গিয়ে সিলেবাস কেন? আসলে আমরা ইউটিউবে এই ক্লাসে প্রতিদিন একটু সিলেবাসটায় নজর দিচ্ছি, যে শুধু সারাংশের সঙ্গে আর কি আছে সেটা তো আমাকে জানতে হবে। তো যাই হোক, দেখো ফুল মার্কস হচ্ছে 50 বাংলায়, আর তোমরা টাইম পাবে হাফ অ্যান আওয়ার, মোর অর লেস। 30 মিনিটের কম পেতে পারো, 30 মিনিটের বেশিও পেতে পারো। এটা কেন? কারণ ক্লার্কশিপ মেনে ইংরেজি আর বাংলা একসঙ্গেই তোমাকে দিয়ে দেওয়া হবে। এবার এই 60 মিনিটের 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, 6টা ইংরেজিতে, 6টা বাংলায়, রিপোর্ট, প্রেসিং, ট্রান্সলেশন। এবারে দেখা যাচ্ছে যে তুমি বাংলা আগে করতে পারো, ইংরেজি আগে করতে পারো, একটা ইংরেজি একটা বাংলা এভাবেও করতে পারো, যেমন খুশি আর কি। তো সেখানে একই জিনিস থাকছে, খালি ভাষাটা আলাদা। তো 30 মিনিটের কম বা বেশি কেন? কারণ ইংরেজিতে যদি তুমি বেশি নিয়ে নাও, বাংলায় সময় কমে যাবে, বাংলায় সময় যদি বেশি নিয়ে নাও, ইংরেজিতে সময় কমে যাবে। এরকম ভাবে চলবে জিনিসটা।
এবারে দেখো কি কি থাকছে। একটা হচ্ছে প্রতিবেদন, এই প্রতিবেদনে থাকবে 15। 2 সারাংশ, এতে থাকবে 15। আর 3 অনুবাদ। অনুবাদ মানে কি? বঙ্গানুবাদ। এটাতে থাকবে 20। অন্তত শেষের বছরগুলোতে আমরা এটা দেখছি। এই যে 50 নম্বরের পরীক্ষা আমাদের দিতে হবে, 30 মিনিটের আশেপাশে এটা আমাদের লিখতে হবে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এই পার্টটা করব, এবং এইটা আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই নম্বরের হেরফেরটা সবচেয়ে বেশি হবে। কেন সেটা আমি আলোচনায় আসছি। তো সারাংশ কি এই বিষয়টা আমরা একটু জেনে নিই, নাহলে যেটা আমরা চর্চা করছি তাকে চিনি না জানি না ভালো করে, তো তার সঙ্গে সময় কাটাবো কি করে। তো সারাংশটা কি দেখো, সারাংশকে যদি আমরা ভেঙে দিই তাহলে দাঁড়াচ্ছে সার যোগ অংশ। সার যোগ অংশ। এবার এই সার যোগ অংশ, এই সারটা কি? এই যে সার, এই সার মানে হলো মূল ভাবনা। মূল ভাবনা অর্থাৎ আমরা যখন কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করি সেখান থেকে আমরা মূল ভাবনাটা গ্রহণ করি। যখন আমরা কোনো ঘটনা দেখি, এটা বেশ কিছুক্ষণ ধরে ঘটনাটা চলছে, আমরা কাউকে যদি এটা নিয়ে বলি তাহলে আমরা কি করব, ওর মূল বিষয়টা আমরা বলবো, বা কেউ যদি আমাদেরকে বলে সেও কিন্তু মূল বিষয়টাই বলবে, একটা ধারণা দেওয়ার জন্য। তেমনি আমরা একটা গল্প বই পড়লে, একটা কবিতা পড়লে সেখান থেকে আমরা পুরো জিনিসটাকে মনে রাখার চেষ্টা করি না, দরকারও হয় না। মূল বিষয়টাই আমরা মনে রাখি, হ্যাঁ, এবং সেখানে কি বার্তা আছে সেটাই আমরা মনে রাখি। তো এবার একটা জিনিস দেখো, সেটা হলো এই যে সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ, আমরা এই নামগুলোতে পরীক্ষায় আসতে দেখি। কোনো পরীক্ষায় আমরা দেখছি সারমর্ম, যেমন WBCS এ বাংলায় আমরা দেখি সারমর্ম, আবার কোনো পরীক্ষায় দেখছি সারাংশ, আবার কোনো পরীক্ষায় দেখছি সারসংক্ষেপ। ক্লার্কশিপে আমরা সারাংশ লিখতে দেখি। তাহলে একটা মনের মধ্যে ধারণা তৈরি হতে পারে যে ক্লার্কশিপে সারাংশ আসে আর WBCS এ সারমর্ম আসে। তো ক্লার্কশিপের থেকে তো WBCS উঁচু দরের পরীক্ষা, উঁচু পদেরও পরীক্ষা, নম্বরও বেশি, তাহলে মনে হয় সারমর্ম মনে হয় আলাদা, আর সারাংশ মনে হয় আলাদা এবং স্ট্যান্ডার্ড একটু কম। এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে, এবং খুব বিস্ময়ের ব্যাপার, আমি এটা অনেকে কিন্তু বলতে শুনেছি। ভায়া হয়েও অনেক বড় বড় বলবো না, অনেকে দীর্ঘদিন প্র্যাকটিস করছে, তাদের থেকে আমার কাছে ভায়া হয়ে এসেছে। যাই হোক, আমরা যে যেরকম বুঝে থাকি না কেন, আসলে এই বিভ্রান্তিগুলো আসে বিভিন্ন জায়গা থেকে। কারোর ব্যক্তির কাছ থেকেও আসতে পারে, কোনো বইয়ের থেকেও আসতে পারে, হ্যাঁ, কোথাও না কোথাও তো পেয়েছে কেউ, নাহলে সে নিজে থেকে বলবে। যাই হোক, আমি এই জন্য দেখো স্ল্যাশ দিয়ে লিখে গেছি, সারাংশ স্ল্যাশ সারমর্ম স্ল্যাশ সারসংক্ষেপ। তো স্ল্যাশ আমরা কোথায় ব্যবহার করি? আমরা ব্যবহার করি যে হয় এটা, নয় এটা, অথবা ওইটা, এটা তো। তো এবার খেয়াল করো, প্রত্যেকটাই সার সার সার, হ্যাঁ। তো এই যে প্রত্যেকটাতেই আমরা দেখছি যে সার সার সার। তাহলে একটু আগেই আমরা লিখেছি, এই যে দেখো, সার মানে কি? মূল ভাবনা।
মূল ভাবনা, অর্থাৎ সারাংশ, সারসংক্ষেপ, সারমর্ম সবই কিন্তু এক। এটা তোমরা অন্তত বিভ্রান্ত হয়েও না, যে যাই বলুক না কেন আমার কথা তোমাদের বিশ্বাস করতে হবে, কারণ আমিও মানুষ, আমিও অন্য অনেকেরই মতোই শিক্ষকতা করছি। কিন্তু তোমরা বাংলা অভিধান দেখো, বাংলা অভিধান যদি তোমরা দেখো তো সেখানে দেখবে এই দন্ত সয়াকার র, এই সার দিয়ে একটা কলামেই সমস্ত শব্দগুলোকে অর্থ তুলে ধরা হয়েছে, সব শব্দগুলোর। তো তোমরা সেখানে পেয়ে যাবে, আমি তোমাদের বলে দিলাম। একেবারে সংসদের যে বাংলা অভিধান সেটাও বলে দিলাম, মোটামুটি সংসদের অভিধান বেশিরভাগ বাড়িতেই আছে। বেশ, এই পর্বটা গেল। এবারে আমরা একটা জিনিস দেখব যে এটা কোন কোন পরীক্ষায় আসে, কোন কোন পরীক্ষায় আসে এই ব্যাপারটা আমরা একটু দেখে নিই। যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, একেবারে সর্বভারতীয় পরীক্ষা থেকে যদি আমরা আসি, তাহলে আমরা দেখছি ইউপিএসসিতে আসছে। 300-র মধ্যে 60 নম্বর থাকে ইউপিএসসিতে সারাংশে। হ্যাঁ, এরপরে রাজ্যে চলে এসো WBCS, এখানে তোমার 200-র মধ্যে 40। এরপরে এসো মিসলেনিয়াস সার্ভিস, এখানে 150-এর মধ্যে 40। কত বড় বড় নম্বর দেখো, 8, 40, 40। হ্যাঁ, আর এইবারে আমরা যেটা আজকে চর্চা করছি, ক্লার্কশিপ, এই এক্সামে আমরা পাচ্ছি বাংলায় 50-এর মধ্যে 15। ওকে, এখানে আরো আছে, ICDS, আরো প্রচুর পরীক্ষা আছে। যাই হোক, ক্লার্কশিপ এক্সামে আমাদের হচ্ছে 15 নম্বর। তো এবারে আমরা কি করব, একটু এগিয়ে যাই। সময় বিভাজন, কোন পরীক্ষার সময় বিভাজন? ক্লার্কশিপে। এটা না বললে নয়, তোমাদের একটু শেয়ার করি আমি। সেটা হলো, দেখো মোট প্রশ্ন হচ্ছে, মোট প্রশ্ন ক্লার্কশিপে 6টা। সময়, মোট সময় 60 মিনিট। ওকে, তাহলে একটা প্রশ্নের জন্য সময় বরাদ্দ কত? 10 মিনিট। একটা প্রশ্নের জন্য সময় বরাদ্দ হচ্ছে 10 মিনিট। তার মানে কি 10 মিনিটে তোমাকে প্রতিবেদন লিখতে হবে, 10 মিনিটে অনুবাদ করতে হবে, 10 মিনিটে সারাংশ করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমি যেটা আরো ডিটেল আমি ক্লাসে বলবো, তোমাদের একটু ছুঁয়ে দিই ব্যাপারটা। অনেকে ভাবছো আমি WBCS প্র্যাকটিস করি, তাহলে আমি সমস্ত পরীক্ষায় পাশ করে যাব। এটা বলা হয়, কেন বলা হয় যে মোটামুটি সমস্ত টপিকগুলো WBCS কভার করে, কিন্তু তুমি ভালো টেস্ট প্লেয়ার, অসীম ধৈর্য, তুমি 40টা বল খেলার পরে একটা রান নিতে পারো, এই ধরনের প্লেয়ারকে T20-তে কি নেওয়া হয়? T20 প্লেয়ারকে আবার টেস্টে নেওয়া হয় না। দুটোর ধৈর্য আলাদা, টেম্পারমেন্ট আলাদা। তো BCS হচ্ছে টেস্ট ক্রিকেট, টেস্ট ম্যাচ।
সেখানে সময় বেশি পাবে। আর ক্লার্কশিপ হচ্ছে টি-20 ক্রিকেট। হ্যাঁ, এখানে তুমি খুব সময় অল্প পাবে। হ্যাঁ, সবাই অল্প পাবে, বোলারও অল্প সময় পাবে, ব্যাটসম্যানও অল্প সময় পাবে। কেন বলছি এই কথাটা? এর কারণ দেখো, 10 মিনিটে তুমি রিপোর্ট লিখতে পারছো কিনা একবার চেষ্টা করে দেখো। এবারে রিপোর্টে সবচেয়ে বেশি সময় যাবে, তোমার 15 মিনিট যাবেই, তার আগেও হয়। তো মোটামুটি লিখতে গেলে তোমাকে 15 মিনিট সময় দিতে হবে। তাহলে তুমি যদি রিপোর্টে 15 মিনিট নিয়ে নাও, তাহলে 5 মিনিট বেশি নিলে, এদিকে পড়ে থাকলো সারাংশ আর অনুবাদ, তাহলে সেখান থেকে 2.5 মিনিট করে করে নিয়ে নিলে, তাহলে সারাংশ জন্য থাকলো 7.5 মিনিট, অনুবাদের জন্য থাকলো 7.5 মিনিট, যদি বাংলায় 30 মিনিটে তুমি ব্যবহার করো। এবার এটুকুও থাকবে না, কেন বলো তো? পরীক্ষার হলে তোমার যখন খাতা দেওয়া হবে, তুমি সেই খাতায় কিছু কাজ করবে, তো তোমার পরিচিতি তুলে ধরবে, রোল নাম্বার তো লিখতেই হবে অন্তত। তারপরে ইনভিজিলেটর আসবেন, তাকে সই করতে হবে অ্যাটেন্ডেন্স শিটে, তার জন্য তার সময় যাবে। একটা ভাষা কোশ্চেন শেষ করে আরেকটা ভাষায় যখন আসবে, ইংরেজি থেকে বাংলায় যখন আসবে, প্রতিবেদন লিখে যখন তুমি সারাংশ লিখতে যাবে, তখন তার মাঝখানে একটু গ্যাপ থাকবে, সময় দিতে হবে। একটা সারাংশ যখন তুমি পড়বে, প্যারাগ্রাফটা তো পড়বে। অনুবাদ যখন করবে, অনুবাদের প্যারাগ্রাফটা তো তুমি পড়বে। প্রতিবেদন যখন লিখবে, সে সম্পর্কে তো ভাববে। তাহলে ভাবো 7.5 মিনিট যেটা আমরা দেখছি, সেটাতে কি হয়, ওই অনুচ্ছেদ পড়ে তোমাকে লেখার জন্য কিন্তু 7.5 মিনিট দেওয়া রয়েছে। বাস্তবে বিশ্বাস করো, তুমি 7.5 মিনিটও পাবে না। তোমরা যারা এই ক্লাস দেখছো, তোমাদের মনে হবে যে আপনি ভুল বকছেন, এটা আপনার এই হিসেব ঠিক নয়। তো ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিজেদের মতো করে একটা হিসেব করে দেখো যে আমার এই অনুমানটা সঠিক কিনা। আসলে বিগত বহু পরীক্ষা যেমন আমি কভার করেছি, তেমনি তার মধ্যে ক্লার্কশিপও আছে। তো সেখানে কিন্তু আমি এই সমস্যাটা লক্ষ্য করেছি, এবং ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য আমাকেও প্ল্যান তৈরি করতে হয়। তুমি ইংরেজিতে কত সময় নেবে জানি না, কিন্তু ব্যাচে এসো, প্র্যাকটিস করো। আমি 30 মিনিট নয়, তোমাকে 25 মিনিটেই 3টে আনসার তৈরি করে দেব। অতীতে তাই হয়েছে, এটা করা যায়, এটা তো করতে হবে, নাহলে তুমি চাকরিটা পাবে কি করে? অর্থাৎ সময় বিভাজন, সময়ের হিসেব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়কে মাথায় রেখে প্রথম দিন থেকে প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রেখে। তো এবারে তাহলে তুমি কতভাবে আলটিমেট স্যার বলুন, আমি সারাংশের জন্য কত সময় পাচ্ছি, এবারে সেইটা বলছি। তাহলে সারাংশের জন্য সময় পাবে তুমি, আমি বলবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট তুমি সারাংশের জন্য সময় পাবে। এমনও হতে পারে তুমি 4 থেকে 5 মিনিট পেলে, 4 থেকে 5 মিনিট পেলে। আপনি অভিশাপ দিচ্ছেন স্যার। অভিশাপ নয়, হিসেব। অভিশাপও নয়, ভবিষ্যৎবাণীও নয়, এটা হচ্ছে হিসেব। তো ঠিক আছে, তোমরা 7 মিনিট ধরে প্র্যাকটিস করো না, অসুবিধা কি আছে। আর এই পরীক্ষায় বাংলা কিন্তু যে টপিকগুলো আসে সেগুলো কঠিন দেওয়া হয় না। সারাংশ তৈরির কিছু নিয়ম, বেশিক্ষণ নেব না বলেছি, সারাংশ তৈরির কিছু নিয়ম এবার বলে দিই। কি করবে, যে অনুচ্ছেদটা দেওয়া হয়েছে বা হবে, একাধিকবার পড়বে। একাধিকবার পড়তে হবে। যে অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেটা একাধিকবার পড়তে হবে। এখানে তো বেশি সময় নেই, তাহলে অন্তত 2বার পড়বে। যে অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেটা অন্তত
দুবার পড়বে। তাহলে আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি, অনুচ্ছেদ অন্তত দুবার পড়তে হবে। কমপক্ষে দুবার পড়তে হবে। নেক্সট কি করবে? নেক্সট হচ্ছে বিষয় বুঝে নাও। পড়তে পড়তে সেটা হয়ে যাবে। বিষয় বুঝে নাও, কি বিষয়ে এটা লেখা রয়েছে। এরপরে শব্দ সংখ্যা সঠিকভাবে গুনে নাও। কাউন্ট করো, আর ওয়ার্ড কাউন্ট, যেটা শব্দ সংখ্যা সঠিকভাবে গুনে নাও। এখানে কয়েকটা কথা বলে দিই। শব্দ যখন গুনবে তখন প্রথমেই দেখো অনুচ্ছেদের মধ্যে হাইফেন আছে কিনা, হাইফেন যুক্ত শব্দ আছে কিনা। যদি হাইফেন যুক্ত শব্দ থাকে তাহলে তোমরা কি করবে, ওইটাকে একটা ইউনিট ধরবে। যেমন ধরো রূপরস রূপরস গন্ধ বর্ণ স্পর্শ। রূপরস গন্ধ বর্ণ স্পর্শ, এটা কিন্তু 5টা শব্দ নয়। দেখবে এই ধরনের শব্দ হাইফেন দিয়ে জোড়া রয়েছে, এটা একটাই শব্দ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে শব্দ নয়, একটা শব্দ। তো এরকম হাইফেন যুক্ত শব্দ আছে কিনা গুনে নেবে, নিয়ে সেটাকে একটা ধরবে। এরপরে দেখবে যে দাড়ি কমাগুলো বাদ দিলে যা পড়ে থাকবে সব কিন্তু তোমাকে গুনতে হবে। বাংলায় স্বাধীনভাবে যে বসবে তাকে গুনতে হবে। অর্থাৎ এ, ওই, ও, কি, না, তো, এবং, কিন্তু, যদি, তবে, হয়, নয়, যখন, তখন সব গুনতে হবে। বাংলা কাউকেই অবহেলা করে না, শুধুমাত্র দাড়ি কমা জিজ্ঞাসার চিহ্ন এগুলো বাদ যাবে। ওকে, তাহলে এইভাবে শব্দ গুনে নাও, নিয়ে 1/3 তৈরি করে নাও। এরপরে একের 3 নির্বাচন, অর্থাৎ 1/3 কত হচ্ছে এইটা তুমি একটু বের করে নাও। 1/3 এবারে গুনলে, গুনে 3 দিয়ে ভাগ করে দাও। যদি ভাগফল মিলে যায় তো ভালো, যদি না মেলে একটা শব্দ বেশি নেবে। দেখো এখানে একটা কথা বলি, একটা শব্দ কম লিখবে তো একটা শব্দ বেশি লিখবে না। আবার 1/3 নিয়ে বেশি মাথা ব্যথাও করবে না। তাহলে কি হবে, প্রথম থেকেই তোমার মাথায় যদি 1/3 ঢুকে যায় তুমি কিন্তু লেখাটা ভালো লিখতে পারবে না। এই জন্য WBCS বা মিসলেনিয়াস সার্ভিসে যে সময় পাওয়া যায় তাতে এডিট করে লিখে এডিট করার সময় থাকে, সেখানে গুনে অ্যাডজাস্ট করে দেওয়া যায়, কিন্তু এখানে থাকবে না সেই সময়টা। অর্থাৎ তুমি মোটামুটি 1/3 মেনটেন করার চেষ্টা করবে। দুটো শব্দ এদিক ওদিক হতে পারে, চেষ্টা করবে একটা বেশি না লেখা, একটা কম লেখো। এইটা আমি যত সহজে বলছি এত সহজে হয় না। কিন্তু তোমরা তো শুধু ক্লার্কশিপ প্র্যাকটিস করছো না, তোমরা বিসিএস প্র্যাকটিস করো, মিসলেনিয়াস প্র্যাকটিস করছো। সেইখানে প্র্যাকটিসটা করে 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 ধাঁচাটা বুঝে নাও, স্টাইলটা বুঝে নাও, যে কতটা লিখলে আমার 1/3 হয়, কিভাবে ঠিক 1/3 আগে গিয়ে থেমে যেতে হয়, এগুলো হয়ে যাবে, এটা কিছুই না। তো চেষ্টা করবে যেন ছাপিয়ে না যায়, সারাংশ ছাপিয়ে যায় না, তাহলে 1/3 ধর্মটা থাকলো। চেষ্টা করবে। এরপরে পরিচ্ছন্নতার সাথে উত্তর লিখে দাও। পরিচ্ছন্নতার সাথে উত্তর লিখে দাও। আর এখানে অবশ্যই একটা জিনিস তোমাকে করতে হবে, এটা হলো অতি সংক্ষিপ্ত শিরোনাম বা হেডলাইন যাকে বলছি,
অতি সংক্ষিপ্ত শিরোনাম দিতে হবে। অতি সংক্ষিপ্ত শিরোনাম দিতে হবে, না দিলে নম্বর পাবে কিনা সেটা এক্সামিনারের উপরে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো মাথা ছাড়া সারাংশ কিন্তু হয় না, বুঝলে? অবশ্যই একটা হেডলাইন দেবে, আর হেডলাইন ছোট দেবে, 1 বা 2 শব্দ, প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, এর সঙ্গে আরো কয়েকটা বিষয় আমি একটু বলে দিই। আরো কয়েকটা বিষয়, সেটা কি? সেটা হলো চলিত রীতিতে লিখতে হবে। উত্তর চলিত রীতিতে লিখতে হবে, অর্থাৎ যে অনুচ্ছেদ তোমাকে দেওয়া হবে সেটা সাধু রীতিতে থাকতে পারে, চলিত রীতিতে থাকতে পারে। আগেকার লেখা হলে সাধু রীতিতে থাকবে, থাকতেই পারে, কিন্তু তোমার উত্তর সবসময় চলিতে হবে। আচ্ছা, উত্তম পুরুষ মানে কি? আমি, আমরা ইত্যাদি। তারপরে মধ্যম পুরুষ মানে কি? তুমি, তোমরা ইত্যাদি। লেখা যাবে না, এগুলো একেবারেই লেখা যাবে, অর্থাৎ প্রথম পুরুষেই লিখতে হবে। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ লেখা যাবে না। আর কি যাবে না? উক্তি মানে কি? ডায়লগ। কারো ডায়লগ থাকতে পারে, কথোপকথন থাকতে পারে, তাহলে উক্তি বা ডায়লগ লেখা যাবে না। কতগুলো না রে বাবা, এত না। বাগধারা মানে কি? ইডিয়াম। বাগধারা লেখা যাবে না। এইসব ছোট ছোট না গুলো লেখাটাকে কঠিন করে দিয়েছে। হ্যাঁ, সহজ জিনিসটাকে কঠিন করে দিয়েছে। তাহলে দেখো, তোমাকে প্রথমে দেখতে হবে যেন সাধু চলিত মিশে না যায়, অর্থাৎ গুরুচণ্ডালী দোষ যেন না ঘটে। প্যারাগ্রাফ সাধুতে থাকলেও তোমাকে চলিতে লিখতে হবে। এরপরে উত্তম পুরুষ আমি, আমরা, মধ্যম পুরুষ তুমি, তোমরা, এগুলো লেখা যাবে না। ডায়লগ থাকলে লেখা যাবে না, তার মূল ভাবনাটা আসবে। ঠিক তেমনি বাগধারা থাকলেও লেখা যাবে না, তার মূল ভাবনাটা আসবে। তো এইগুলো ভেবে আর তোমরা লিখতে থাকো। আমি একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। মানুষ অতি দুর্বল, সবল শত্রুর নিকটে আত্মরক্ষার জন্য সেই আর একটি কৌশল আশ্রয় করিয়াছে। মানুষ দল বাঁধিয়া বাস করে, সেই দলের নাম সমাজ। দল বাঁধিয়া থাকিতে হইলে স্বাধীনতাকে ও স্বাতন্ত্র্যকে সংযত করিতে হয়, নতুবা দল ভাঙিয়া যায়। যে পাশব প্রবৃত্তি সমাজকে তুচ্ছ করিয়া মানুষকে কেবল আত্মরক্ষার দিকে প্রেরিত করে, দেশের কল্যাণার্থে মানুষ সেই পাশব প্রবৃত্তির সংযমে বাধ্য হয়। সহজাত সংস্কারের অভাবে অতীতের অভিজ্ঞতায় ভর করিতে হয়। এই জন্য যে বুদ্ধি আবশ্যক, তাহার নাম ধর্মবুদ্ধি। ইহা বিশিষ্ট রূপে মানব ধর্ম। ইহা সমাজ রক্ষার অনুকূল, ইহা লোকস্থিতির সহায়। এইটা পড়ার পরে তোমাকে বুঝে নিতে হবে। দেখো, একবার পড়লাম, আমি একবার পড়তে গিয়ে দুবার থেমেছি। আমি কিন্তু বাংলা পড়তে পারি, কিন্তু আমি যেটুকু সময় এটা শেষ করার চেষ্টা করছিলাম, আমি দুবার হোঁচট খেয়েছি। এটা আমার দুর্বলতা। আশা করি তোমরা পরীক্ষার হলে হোঁচট খাবে না, কিন্তু হতেই পারে, আমার মনোসংযোগ অসুবিধা হতে পারে। পরীক্ষার হলে একটা মানসিক চাপ থাকে,
এই জন্য একবার পড়লে না সবসময় বিষয়টাকে সঠিকভাবে অনুধাবন করা যায় না, তাই দুবার পড়বে। এবারে পড়ে কি করবে, এর মধ্যে দেখো মূল জায়গা কোনগুলো। মূল জায়গা হচ্ছে কি, মানুষ যদি অতিরিক্ত স্বাধীন হয়ে যায়, হ্যাঁ, অতিরিক্ত স্বাধীন হয়ে গেলে তাহলে কিন্তু আবার বিশৃঙ্খলা দেখা যায়। কোথায় যেন আছে সেটা, এই যে স্বাধীনতাকে, স্বাতন্ত্র্যকে সংযত করিতে হয়। বাড়িতে কেউ যদি উচ্ছৃঙ্খল আচরণ করে তাকে তো থামাতে হয়, নাহলে সে তো বিপদ ঘটিয়ে দেবে। তো সেইটা আর কি, আমাদের সমাজেও যদি আমরা নিজেরা ভালোভাবে থাকতে পারি তাহলে আমাদেরকেও সংযত থাকতে হবে। আচ্ছা, এটা একটা গেল। তারপরে পাশব প্রবৃত্তির সংযম আর অতীতের অভিজ্ঞতায় ভর করবে, এটা মোটামুটি দিতেও পারো। যাই হোক, মানব ধর্মবুদ্ধির সাহায্যে মানুষ মানব ধর্মবুদ্ধি আর মানব ধর্ম এটা কি করছে, লোকস্থিতির সহায়। হ্যাঁ, লোকস্থিতির সহায় মানে কি, মানুষের উপকারে যা আসে সেইটা। আর মানুষ দল বেঁধে বাস করে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এইটা থেকে আমরা যদি বলি ছোট করে লিখি, দেখো ছোট করে লিখলেই সারাংশ হয় না, তার ভাবনাটাকে ছোট করে লিখতে হয় নিজের ভাষায়। তো এইটা মোটামুটি প্র্যাকটিস করতে 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 হয়ে যাবে। আমি দেখো এখানে যা শব্দ আছে সেই শব্দগুলো থেকে আমার 28টা মতো শব্দ দরকার। 1/3 হচ্ছে 28 হবে। এটা তোমরা গুনে দেখবে, আমি গুনেছি, 1/3 হবে 28। তো সেখানে একটা হেডলাইন আমি করেছি, মানব ধর্ম। মানুষ পশু শ্রেষ্ঠ হলেও তার প্রবৃত্তিকে সংযত করতে পেরেছে। স্বাধীন সত্তাকে অতিরিক্ত প্রশ্রয় দিলে সমাজের সংহতির অভাব দেখা দেবে। মানব ধর্মের সাহায্যে সমাজ রক্ষার জন্য তাকে স্বার্থপরতা বর্জন করতে হবে। এই গুণে দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। তাহলে আমি একটা আগে থেমে গেছি, 28টা হয়নি, আমি একটার আগে থেমে গেছি। আর এখানে বলি হেডলাইনের ওয়ার্ড কিন্তু কাউন্ট হয় না, হেডলাইনের ওয়ার্ড কাউন্ট হয় না, কিন্তু আমি একটার আগে থেমে গেছি, 27 হয়ে গেছে আমার। আমি চাইলে আরেকটা শব্দ ব্যবহার করতেই পারতাম। তো তোমরা এটা মনে রাখবে যে আমি যদি পারি তোমরাও পারবে, আমি পারলে তোমরা পারবে, আমার থেকে ভালো পারবে। এটা যে শ্রেষ্ঠ উত্তর তা তো নয়, এটা শ্রেষ্ঠ উত্তর নয়। তুমি যেটা লিখবে ওটাই শ্রেষ্ঠ উত্তর, কারণ তোমার বানানো। আমি তো পরীক্ষা বুঝবো না, তোমরা পরীক্ষা বুঝবে। ফলে কোনো উত্তর নকল করবে না, নিজে লেখার চেষ্টা করবে। লিখতে 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 একটা সময় দুর্দান্ত লিখতে পারবে। ওকে, তো ঠিক আছে, অনেক শুভেচ্ছা রইল। আর তোমরা চেষ্টা করো ক্লাসে আসার, যারা পারবে ক্লাসে এসে প্র্যাকটিস করো। আমি বলবো লেকচার শুনে লাভ হয় না, বক্তৃতা শুনে ডেসক্রিপটিভ বেঙ্গলি অন্তত লাভ হয় না, হাতে লিখতে হয়, নিজেকে লিখতে হয়। যত বেশি লিখবে তত ভুল ধরা পড়বে। একটা উত্তর লিখলে 4টে বানান ভুল হবে, বাক্য গঠন ঠিক হয়ে যাবে, তারপরে সাধুচলিত মিশবে না, অনেক রকম সমস্যা আমাদের মধ্যে বাসা বেঁধে আছে। সেগুলো লিখতে 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 সব দূর হবে এবং অনেক কিছু ভালো জিনিস লেখার মধ্যে এসে ভর করবে। আর আমরা শুধুমাত্র জানবে সারাংশ তোমাকে বাঁচিয়ে দিতে পারে। ভালো থাকো সবাই, আবার দেখা হবে।